হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি কলকাতায়। হ্যাঁ, আজ আমরা চলে এসেছি কলকাতার সেই হাওড়ার ব্রিজ দর্শন করার জন্য, এবং সেই দর্শনের সাথে আপনাদেরও ভ্রমণ করাবো গোটা হাওড়ার ব্রিজটি। হ্যাঁ, আমাদের কলকাতার গর্ব, আমাদের কলকাতার অন্যতম ব্রিজ হলো, সবথেকে বৃহত্তম ব্রিজ হলো হাওড়ার ব্রিজ। হ্যাঁ, আজ আমরা সেখানেই চলে এসেছি ভ্রমণ করার জন্য, এবং তার পাশাপাশি আপনাদেরও নিয়ে এসেছি। আশা করি আপনাদের এই ভ্রমণটি খুবই ভালো লাগবে এবং আপনাদের খুবই আনন্দ দিতে পারবে। তো চলুন কলকাতায় প্রবেশ করা যাক এবং ভ্রমণ করা যাক সেই সুন্দর, আকর্ষণীয়, সবথেকে বৃহত্তম ব্রিজ হাওড়ার ব্রিজ। ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং মাই অল সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড। কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আর যদি ভালো নাই থাকেন তাহলে গ্যালরি ফাইটার চ্যানেলটি চলে এসেছে আরও একটি সুন্দর ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। হ্যাঁ, আপনাদের সামনে তুলে ধরবো আজ একটি দুর্দান্ত ধামাকাদার ব্লগ ভিডিও। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন আজ আমরা কোথায় চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন গ্যালরি ফাইটার আজকে কোন উদ্দেশ্য নিয়ে চলে এসেছে এবং আপনাদের কাছে কোন ভিডিওটি আজকে প্রেজেন্টেশন করবে, আপনারা ভিডিওর মাধ্যমে সেটি বুঝতে পারছেন। সেটি ট্রেলারের মাধ্যমে আপনারা জেনে গিয়েছেন যে আমরা আজ চলে এসেছি কলকাতায়। হ্যাঁ, আমরা চলে এসেছি কলকাতার সেই ব্রিজ, কলকাতার গর্ব, কলকাতার বৃহত্তম ব্রিজ হাওড়ার ব্রিজ। হ্যাঁ, আমরা আজ চলে এসেছি হাওড়ার ব্রিজ ভ্রমণে। আজ সংক্রান্তি, আজ পৌষ সংক্রান্তি, পিঠে পালনের দিন। আজকের দিনে সবাই গঙ্গায় যায় স্নান করতে, এবং এইরকমই উদ্দেশ্য নিয়ে অনেক ব্যক্তি আজ হাওড়াতেও এসেছেন। হাওড়ার ব্রিজের তলায় স্নান করছেন অনেকেই সেই চলে গিয়েছে সাগর স্নান করছেন। তো আজকে গ্যালরি ফাইটার চলে এসেছে সেই দৃশ্যগুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য। গ্যালরি ফাইটার চলে এসেছে সেই সুন্দর মুহূর্তটি উপভোগ করার জন্য, এবং সেই মুহূর্তটি আপনাদেরও উপভোগ করার জন্য। তো চলুন আমরা এবার ধীরে ধীরে প্রবেশ করব কলকাতার গভীরতায়, প্রবেশ করব হাওড়ার ব্রিজে। আমরা সবার প্রথমে চলে এসেছি হাওড়ার ব্রিজের নিকটবর্তী এলাকায়। এখানে একটি মিটিং চলছে তৃণমূল কংগ্রেস পার্টির, এবং বেলুন দিয়ে খুবই সুন্দর করে সাজানো হয়েছে পুরো সম্পূর্ণ স্টেজটি, এবং ব্যানারও বানানো হয়েছে। তো আমরা ওইগুলো পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি হাওড়ার ব্রিজের ওপরের অংশে। আমাদের কলকাতার গর্ব এবং সবথেকে বৃহত্তম ব্রিজ হলো হাওড়ার ব্রিজ। হ্যাঁ, আমাদের কলকাতার সবথেকে ব্যস্ততম ব্রিজ হলো হাওড়ার ব্রিজ, এবং এটি কিন্তু আমাদের ভারতবর্ষের কোনো ইঞ্জিনিয়ার কিংবা ভারত সরকার তৈরি করেনি। তৈরি করেছিলেন ইংরেজ শাসকরা, ইংরেজ রাজ। হ্যাঁ, আমাদের ভারতবর্ষে যখন ইংরেজ রাজত্ব করত তখনই ইংরেজরা তৈরি করেছিল এই ব্রিজটি। তবে এই ব্রিজটির ইতিহাস কিন্তু অনেক। গ্যালরি ফাইটার হয়তো ততটা ইতিহাস সংগ্রহ করতে পারেনি আপনাদের সামনে তুলে দেওয়ার জন্য, কিন্তু যতটুকু সংগ্রহ করতে পেরেছে ততটুকুই আপনাদের সামনে সুন্দর করে তুলে ধরবে। তো যখন আমাদের ভারতবর্ষ ইংরেজদের অধীনে ছিল, ইংরেজদের গোলামি খাটত, তখন ইংরেজরা ব্যবসা বাণিজ্য করতো সারা ভারতবর্ষ জুড়ে। হ্যাঁ, খুবই জমিয়ে ব্যবসা করত এবং মুনাফা খুবই দুর্দান্ত হতো। তবে মুনাফার পরিমাণ ধীরে ধীরে বাড়ানোর প্রয়োজন ছিল নিজেদের ব্যবসা আরও বড় করার জন্য, এবং সেই বড় করতে গিয়েই এই দুটি নগরের সঙ্গে যোগাযোগ করার খুবই প্রয়োজন ছিল। হ্যাঁ, আপনারা যে হাওড়াটি দেখছেন, হাওড়ার সাথে তার অন্যদিকের তীরবর্তী এলাকাটি সংযুক্ত করার জন্য এই ব্রিজটি তৈরি করা হয়েছিল। খুবই প্রয়োজন হয়ে উঠেছিল, কেননা যখন এই নদীটি নৌকা দিয়ে পার করা হতো তখন মালপত্র এই পার থেকে ওই পার নিয়ে যেতে খুবই অসুবিধা হতো নানা রকম ব্যবসার ক্ষেত্রে, অসুবিধা হতো লোক চলাচলের ক্ষেত্রে।
আমাদের হাওড়া জেলার সাথে 24 পরগনার এই যে মিলন ক্ষেত্রটি তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ ছিল। খুবই গুরুত্বপূর্ণ ছিল এই ব্রিজটি তৈরি করা। তো সেই উদ্দেশ্য নিয়েই ইংরেজ সরকার নানা রকম প্ল্যান করেছিলেন এই ব্রিজটি কীভাবে তৈরি করা যায়, প্ল্যান করেছিলেন এই সমস্যা কীভাবে দূর করা যায়। তো সেই উদ্দেশ্য নিয়েই ব্রিটিশ সরকার নানা রকম প্ল্যান চালু করে। সেই প্ল্যানে অধিকার ছিল না সরকারের। হ্যাঁ, তখন ইংরেজ সরকারই রাজ করত, কিন্তু সেই ইংরেজ সরকারের অধীনে ছিল না এই ব্রিজ। এই ব্রিজটি প্রমোট করেছিল সম্পূর্ণ একটি কোম্পানি। সেই কোম্পানির বাজেট অনুযায়ী তৈরি হয়েছিল এই ব্রিজটি, এবং সেই কোম্পানিটিও এদের ব্যবসা থেকে অনেকটি পার্সেন্টেজ পেয়েছিল। যেই মুনাফা যতদিন না ভারতবর্ষ স্বাধীন হয়েছিল সেই পরাধীন অবস্থা অবধি তেনারা ইনকাম করেছিলেন নানা রকম মুনাফা এবং বিভিন্ন ব্যবসার উপর থেকে পার্সেন্টেজ। তো এই সমস্যা দূর করার জন্যই বিভিন্ন ব্যবসায়ীরা প্ল্যান করেছিলেন যে এই ব্রিজটি তৈরি করা হয়। তো সেই উদ্দেশ্য নিয়েই প্রধান যে ব্যবসায়ীরা ছিলেন, প্রধান যে ইংরেজ ব্যবসায়ী ছিলেন, তেনারা বিভিন্ন ইঞ্জিনিয়ারের সাথে মিটিং করেছিলেন, বিভিন্ন ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করেছিলেন, কিন্তু সবাই পিছু পা হয়ে গিয়েছিল। এদের মধ্যে কিছু সাধারণ ইঞ্জিনিয়ার রাজি হয়েছিলেন এইগুলো তৈরি করার জন্য। তাদের মধ্যে শুধুমাত্র 20 থেকে 30 জন প্ল্যান দিয়েছিলেন, 20 থেকে 30 জন ম্যাপ তৈরি করেছিলেন। ম্যাপটি দিয়েছিলেন সেই ব্যবসায়ীদের হাতে, এবং তেনারা সেই ম্যাপ অনুযায়ী ব্রিজটি তৈরি করার প্রস্তুতি নেন। হ্যাঁ, ব্রিজটি প্রথমে তৈরি হয়েছিল। ব্রিজটি যেই প্ল্যান অনুযায়ী তৈরি হয়েছিল সেটি সাকসেসফুল হয়নি, কেননা ব্রিজটি তৈরি হয়েছিল একটি টেকনিক্যালিভাবে। হ্যাঁ, আপনারা হয়তো কলকাতায় আসলে আজও পর্যন্ত দেখতে পাবেন আমাদের খিদিরপুরে। হ্যাঁ, কলকাতা খিদিরপুর এলাকায় আপনারা যদি আসেন দেখতে পাবেন যে ওখানেও একটি ব্রিজ রয়েছে যেটি মাঝ বরাবর খুলে যায় যখন নদীপথে কোনো জাহাজ গমন করে। নদীপথে যখন কোনো জাহাজ মাল রপ্তানি বা আমদানি করেন তখনই ব্রিজটি খুলে যায়। তবে সেই সময় ব্রিজের দুই প্রান্তে যানজট অনেক বেড়ে যায় সাধারণ পাবলিকের ভিড়, বেড়ে যায় বিভিন্ন ব্যবসায়ীর গাড়ির ভিড়। তো সেই ক্ষেত্রেও অনেকটা সময় অতিবাহিত করতে হয় সাধারণ মানুষকে। ঠিক সেই রকমইভাবে তৈরি করা হয়েছিল হাওড়ার ব্রিজটি। সেই প্রথমবার সেরকমভাবেই তৈরি করা হয়েছিল যে মিডিল অংশ থেকে খুলে যেত ব্রিজটি, এবং ওখান থেকে বিভিন্ন জাহাজ পাস করত, এবং বড় বড় জাহাজ যতক্ষণ পাস করত ততক্ষণই কিন্তু ডেঙায় থাকা দুই তীরে থাকা বিভিন্ন ব্যবসায়ীর সময় নষ্ট হতো এবং বিভিন্ন পড়ুয়ার স্কুলে যাওয়াও দেরি হয়ে যেত। অবনতি ঘটত শিক্ষারও এবং ব্যবসার দিক থেকে। তো হঠাৎ করে এই সমস্ত সমস্যার সম্মুখীন করতে জীবনযাপন করতে হঠাৎ একদিন ব্রিজটি ভেঙে গিয়েছিল। হ্যাঁ, হাওড়ার ব্রিজটি প্রথম তৈরিতেই ধ্বংস হয়ে গিয়েছিল ব্রিজটি। তারপর বছরের পর বছর পরিশ্রম করার পরেও, বছরের পর বছর নানা রকম প্ল্যানিং করার পরেও প্ল্যান সাকসেসফুল হয়নি। তারপরে অনেক চেষ্টা করার পরে সর্বশেষে প্ল্যান করা হয়েছিল যে ব্রিজটি সম্পূর্ণ আলাদা রকমভাবে তৈরি করতে হবে, যার মাধ্যমে জলপথেও কোনো সমস্যা হবে না, আর যার মাধ্যমে সমস্যা হবে না স্থলপথেও। তো সেই প্ল্যান নিয়েই এই আজকের প্রেজেন্টেশন যে ব্রিজটি আপনারা দেখছেন, সেই প্ল্যান সমূহ করেই এই আজকের ব্রিজটি প্রতিষ্ঠা করা হয়েছিল। হ্যাঁ, খুবই পরিশ্রম করেছিলেন ওনারা চলে গিয়েছেন ঠিকই, কিন্তু ওনাদের এই সুন্দর জিনিসটি ছেড়ে গিয়েছে। ওনারা তৈরি করেছিলেন এই ব্রিজটি, সেই গর্ব আমরা আজ পর্যন্ত অনুভব করি, এবং আমাদের স্মৃতিতে আজ পর্যন্ত রয়েছে তেনাদের অত্যাচার। হ্যাঁ, তেনারা অত্যাচার করেছিলেন, কিন্তু তেনাদের মাধ্যমে ভারতবর্ষ কিন্তু অনেক কিছু শিক্ষাও পেয়েছিল। হ্যাঁ, শিক্ষা পেয়েছিল নানা রকম জিনিস। শিক্ষা শুরু হয়েছিল ইংরেজি, শিক্ষা শুরু হয়েছিল
এই নানা রকম টেকনোলজি আগে কিন্তু ছিল না। হ্যাঁ, সম্পূর্ণ এই সমস্ত জিনিসগুলো আগে ছিল না। ইংরেজদের থেকেই ধীরে ধীরে ভারতবর্ষীরা শিখেছিল। তারা যেরকম রাজ করেছিল এবং ভারতবাসীরাও তাদের থেকে কিছু শিক্ষা অর্জন করতে পেরেছিল। আর মশাইরা আজ পর্যন্ত কিন্তু আমাদের শিক্ষা জগতে সেই একই রকম শিক্ষা প্রচলিত রয়েছে। হ্যাঁ, একই রকম শিক্ষা প্রচলিত রয়েছে আমাদের সমাজে। একই রকম সিচুয়েশনের মধ্যে ভারতবর্ষ কিন্তু এখনও পরাধীনতার শিকার হয়ে রয়েছে। কেন জানেন? গ্যালভে ফাইটার এটি শেয়ার করবে। অবশ্যই নেক্সট একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবে এবং সেই ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করবে এই সম্পূর্ণ কাহিনীটি। হ্যাঁ, ভারতবর্ষ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু ব্যবসার দিক থেকে বিভিন্ন নানা রকম পলিটিক্স দিক থেকে ভারতবর্ষ কিন্তু এখনও পরাধীনতার শিকার হয়েছে, এখনও পরাধীনভাবে রয়েছে, সম্পূর্ণভাবে স্বাধীনতা অর্জন করতে পারেনি। হ্যাঁ, গ্যালভে ফাইটার এটাই মানে আর ভবিষ্যতেও এটাই মানবে। কেননা আমাদের আইন এখনও অন্ধকারে রয়েছে, আমাদের আইনের চোখে এখনও বাঁধা রয়েছে সেই কালো পট্টিটি। তা যাই হোক, আমরা এই সমস্ত কথা অতীতের মধ্যেই রেখে আমরা সুন্দর মুহূর্তটি অনুভব করব এবং অনুভব করব সুন্দর সুন্দর সিচুয়েশান। আমাদের লঞ্চটি চলেই এসেছে। আমরা হাওড়া থেকে চলে যাব এবার সরাসরি বাগবাজার। এই বাগবাজারেরও ইতিহাস আছে ভাই। বাগবাজার নিয়েও আশা করি ভিডিও আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে পারবো এবং তুলে ধরতে পারবো সেই বাগবাজারের ছোট্ট একটি ইতিহাস। তো চলুন আমরা এবার ধীরে ধীরে লঞ্চে উঠে পড়ব। লঞ্চের টিকিট কেটে নিয়েছি এবং লঞ্চে কিন্তু স্বাভাবিকের তুলনায় আজকে অনেকটাই ভিড় হয়েছে, কেননা আজ পৌষ সংক্রান্তি এবং সেই পৌষ সংক্রান্তি নেই সবাই বেরিয়েছে হাওড়ার বুকে স্নান করার জন্য। হ্যাঁ, অনেকেই যাচ্ছে সাগর স্নান করার জন্য, অনেকেই হাওড়ার এই সুন্দর হুগলি নদীতেই স্নান করবে। তো গ্যালভে ফাইটার তো চলে এসেছে সেই সমস্ত দৃশ্যগুলো আপনাদের সামনে প্রতিষ্ঠা করার জন্য, আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো গ্যালভে ফাইটার কিন্তু আজ স্নান করবে না, সকালে স্নান করে এসেছে এবং অনেকে স্নান করবে পরে। তো চলুন আমরা এবার এই সুন্দর লঞ্চটির দৃশ্যটি সুন্দরভাবে অনুভব করব। বা হাওড়ার এই সুন্দর সকালে কুয়াশা ভরা সেই সুন্দর বীজটি আর অপরূপ লাগছে এই হুগলি নদীর বুক। হ্যাঁ, আমাদের লঞ্চটি হুগলি নদীর বুক চিরে এগিয়ে চলেছে, হুগলি নদীর বুক চিরে এগিয়ে চলেছে বাগবাজারের দিকে এবং সেই নদীরই মিডিল পজিশান থেকে আপনাদের সামনে তুলে ধরেছি এই সুন্দর ব্রিজের আকর্ষণীয় দৃশ্য। এবং আমরা ধীরে ধীরে চলে যাব ব্রিজের তলা এবং ধীরে ধীরে চলে যাব ব্রিজের নিচের অংশটি দর্শন করার জন্য। তো চলুন ধীরে ধীরে এগোনো যাক। ওই খেয়াঘাটটি দেখছেন, আমরা কিছুক্ষণ আগে ঠিক ওখানে ছিলাম। ওখান থেকে এই লঞ্চটি ধরেছি এবং চলে এসেছি নদীর মাঝখানে। নদীতে জোয়ার খুবই রয়েছে এবং টানও খুব রয়েছে। আমরা এবার ধীরে ধীরে প্রবেশ করব হাওড়া ব্রিজের সেই নিচে এবং দর্শন করব হাওড়া ব্রিজের নিচের কাঠামো। হাওড়া ব্রিজের নিচের অংশের যে চাবির কাঠামোটি আমরা সেটি অনুভব করব, আমরা সেটি দেখব এবং কিছুটা জানতে পারব। সত্যি এই হাওড়ার ব্রিজের নিচের অংশেই কিন্তু লুকিয়ে রয়েছে সেই গুপ্ত চাবিটি, যেই চাবিটির মাধ্যমে এই ব্রিজটি ধ্বংস হতে পারে। তবে আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি সেই চাবিটি। বাহ, খুবই সুন্দর লাগছে নিচের অংশ। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। না জানি এই সময় তো যদি 2012-র মতো সিচুয়েশান তৈরি হয়ে যায় তাহলে গ্যালভে ফাইটার কোথায় যাবে। হ্যাঁ, হুগলি নদী দেখতে কিন্তু ছোট, তবে এর গভীরতা কিন্তু অনেক।
আমরা হাওড়ার ব্রিজের নিচে থেকে চলে এসেছি এবং ধীরে ধীরে চলে যাব বাগবাজারের উদ্দেশ্যে। তারপর ওখান থেকে আমরা প্যাক আপ করবো এবং শেষ করবো এই সুন্দর ভিডিওটি। আবারও চলে যাব নেক্সট ভিডিওর উদ্দেশ্যে। আমাদের পাশ থেকে আরও একটি লঞ্চ চলে যাচ্ছে হাওড়ার দিকে। হ্যাঁ, ওটি গিয়েছিল অন্য আরেকটি জায়গায়, যেখান থেকে ফিরছে এবং সরাসরি চলে যাবে হাওড়ার দিকে। জাহাজের বর্ডার দেওয়া রয়েছে, জাহাজ একটি নির্দিষ্ট পথে গমন করে এবং সেই চিহ্নটি এখানে দেওয়া হয়েছে। বাহ, সত্যি জলাশয়ের উপর থেকে খুবই দুর্দান্ত লাগে এই সিচুয়েশানগুলি। গ্যালভে ফাইটার তো খুবই ভালোবাসে এই মুহূর্তগুলি এবং গ্যালভে ফাইটার কিন্তু থেমে থাকবে না। হ্যাঁ, আপনাদের এর আগেও জানিয়েছে এবং আজও জানাচ্ছে, গ্যালভে ফাইটার চলে যাবে পৃথিবীর নানা প্রান্তে। হ্যাঁ, সারা বিশ্ব, সারা পৃথিবীর নানা প্রান্তে গ্যালভে ফাইটার পৌঁছে যাবে এবং আপনাদেরও পৌঁছে দেবে সেই সুন্দর সিচুয়েশান। আপনাদেরও পৌঁছে দেবে এই ভিডিওর মাধ্যমে পৃথিবীর নানা প্রান্তে, নানা অংশে, নানা রকম ইতিহাস নিয়ে। হ্যাঁ, গ্যালভে ফাইটার ভবিষ্যতে প্রেজেন্ট করবে আরও নানা রকম ইতিহাস সমূহ ভিডিও নিয়ে। তো সেই জন্য আপনারা চ্যানেলে জুড়ে থাকবেন, গ্যালভে ফাইটারের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার আগে সুন্দর সুন্দর ভিডিওগুলি পাওয়ার জন্য। হ্যাঁ, সাবস্ক্রাইব করলেই আপনাদের সামনে আমার সমস্ত নতুন নতুন আকর্ষণীয় ধামাকাদার ব্লগ ভিডিও আপনাদের সামনে চলে যাবে। এবং লাইক করবেন, লাইক করলে কিন্তু মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো আমরা এবার বাগবাজারের নিকটবর্তী এলাকায় চলে এসেছি। আজকে খুবই ঠান্ডা, দুর্দান্ত ঠান্ডা, সকাল থেকেই রোদ ওঠে, এই বেলা হতে একটু একটু রোদ দেখা দিয়েছে। তো চলুন আমরা এবার বাগবাজারে নেমে পড়ব এবং শেষ করব এখানেই ভিডিওটি। বিদায় নেব আজকের মতো। তো বন্ধুরা, আজ আমরা এখানেই শেষ করব আমাদের কলকাতা ভ্রমণ ভিডিওটি। এখানেই শেষ করব আমাদের বৃহত্তম ব্রিজ, কলকাতার গর্ব হাওড়া ব্রিজ ভ্রমণটি। এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং লাইক করবেন। লাইক করলে কিন্তু মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। এবং চলে যাব নেক্সট ভিডিওর উদ্দেশ্যে, বেশি সময় নষ্ট না করে আরও একটি নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। তো ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।